ব্রিট রবিন এক্সপ্লেইন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট ডেল এইচ খান। ব্রিট রবিন এক্সপ্লেইনস হচ্ছে সেই অনুষ্ঠান যেখানে বিপন্ন মানুষ যারা দূষিত আর বৈরী আইনের বেড়াজালে একের পর এক নিজেদের নিঃস্ব আর বিপর্যস্ত করে আর কোনো দরজা খুঁজে না পেয়ে এগিয়ে যাচ্ছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ব্রিট রবিন এক্সপ্লেইন অনুষ্ঠানে আমরা সেই সকল ফরিয়াদিদের নিয়ে, তাদের ভবিতব্য নিয়ে আর আইনের কাছে তাদের প্রত্যাশা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগগুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের এই অনুষ্ঠানে এই ব্যাপারগুলো এক্সপ্লেইন করার জন্যই আছেন ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, সবাই যাকে ব্রিট রবিন বলে জানেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। মিস্টার রবিন, শুরুতেই আমরা জানতে চাই যে আমাদের সংবিধানের 31 এবং 32 নম্বর অনুচ্ছেদে মানুষের আইনের সহায়তা পাওয়ার কিছু মৌলিক অধিকার ব্যাখ্যা করা আছে। আমরা ওই আলোচনায় যাওয়ার চেয়ে বরং আপনার কাছ থেকে জানতে চাই, একজন লয়ার, একজন আইনজীবী আমাকে এই আইনের যে অধিকারগুলো আমার প্রাপ্য সেটা দেওয়ার ব্যাপারে কতটা সাহায্য করতে পারে, কতটুকু সহায়তা করতে পারে, কিভাবে করতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি নিজেও আইনের ছাত্র হিসাবে শুরুতে আমার একটা বিশাল প্রত্যাশা ছিল যে আইনজীবী হয়ে অনেক অনেক কিছু করা সম্ভব। এখানে যে বৈরী আইনের কথা বলছেন বা দূষিত আইনের কথা বলছেন সেগুলো শনাক্ত করে সেগুলো পরিবর্তনের কথা। কিন্তু বাস্তবিক পক্ষে যখন আইনজীবী হলাম এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি ব্রিটিশ আইনের কথায় যাচ্ছি না, ওখানকার প্র্যাকটিসের অভিজ্ঞতা যদি বাদ দিই, বাংলাদেশে আদৌ আইনজীবীর দরকার আছে কিনা বা আদৌ কোনো আইনজীবী আছে কিনা সেটা নিয়েই আমি এখন খুব গোলমেলে অবস্থার মধ্যে আছি। কারণ কোথাও কোনো আইনজীবীর প্রয়োজন নাই। আমি জমি বিক্রি করবেন, আপনার আইনজীবী দরকার নাই। আপনি ফ্যামিলি ম্যাটার নিয়ে দারুণ সমস্যায় আছেন, আপনার কোনো আইনজীবী দরকার নেই। আপনার জমি কিনবেন, আইনজীবী দরকার নেই। কোনো ডিসপিউট রেজুলেশনে কোনো জায়গাতেই এখানে আইনজীবীকে বাধ্য করা হয় নাই। আপনি বড় কোম্পানি চালাবেন, বড় বড় রেজুলেশন করবেন, সেখানে আইনজীবী লাগবে না। আপনি ট্যাক্সের অনেক বড়ই করছে, সেখানে আইনজীবী দরকার না। প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এখানে নিজস্ব কিছু কাঠামো আছে। আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টা পরিষ্কার করি। সম্পত্তি হস্তান্তরের এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে প্রায় 90% মামলা হয়। 90%। এবং যত খুন হয় তার 86% খুন হয় এই সম্পত্তি বিষয়ক ডিসপিউট থেকে। খুন হয়, হ্যাঁ। এটা একেবারেই গবেষণালব্ধ তথ্য থেকে বলছি। এই জায়গাটাতে তাহলে যুক্তরাজ্য কি করে? আপনি একটা সম্পত্তি হস্তান্তরের আগে তাদের কাঠামোতে, কমন ল কাঠামোতে বাধ্যকরভাবে আপনি বিক্রি করতে চাইলে আপনাকে একজন লয়ারের দ্বারস্থ হতে হয়। লয়ার উইল সি দ্য ম্যাটার। এখন আপনি বিক্রি করবেন, আপনার একজন লয়ার লাগবে, আপনার কাগজপত্র সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। তাহলে যিনি কিনবেন উনি কি ইচ্ছে করলে আপনার কাছ থেকে কিনতে পারবেন? নো, তারও একজন লয়ার লাগবে। অর্থাৎ দে মাস্ট হায়ার এ লয়ার। এখন এটা যদি লিজ প্রপার্টি হয়, আপনি যদি লিজের মালিক হন, আপনার যদি কোনো রাইট এখানে থাকে, তাহলে সেটাও দেখার জন্য আপনার একজন লয়ার নিয়োগ করতে হবে। তাহলে টোটাল হস্তান্তর প্রক্রিয়ায় শুধু লয়াররা জিনিসটা ডিল করবে। আচ্ছা, এটা ম্যান্ডেটরি। ইটস আ ম্যান্ডেটরি। বাংলাদেশে কি এটা ম্যান্ডেটরি? বাংলাদেশে কোনো ম্যান্ডেটরি না, এখানে কোনো প্রফেশনালি এখানে ম্যান্ডেটরি না। তাহলে এই অদ্ভুত যে বৈষম্যটা, আমি যদি আমার দর্শকদের সুবিধার জন্য বলি, যে আমরা যখন একটা নেটফ্লিক্সে মুভি দেখি অথবা হলিউডের মুভি দেখি, সেখানে আমরা একটা জিনিস দেখি যে কোনো একজন মানুষকে যখন পুলিশ অপরাধী হিসেবে গ্রেফতার করার সময় পুলিশ দেখবে যে গড়গড় করে বলতে থাকে যে আপনার যা কিছু বলার আছে আপনার আইনজীবীর সামনে বলবেন, এখন আপনি যা বলবেন এটা আপনার ইয়েতে যাবে।
তারপরে যখন তাকে থানায় নিয়ে যাওয়া হয় তখন তাকে ইন্টারোগেট করার সময় অনেক সময় কিন্তু অপরাধীরা বলে যে আমার লয়ার না আসা পর্যন্ত আমি কোনো কথা বলবো না, এবং পুলিশ কিন্তু তাকে আর বাধ্য করতে পারে না। তো এই জিনিসটা আমরা মুভিতে দেখি, বাইরের দেশে দেখি, এবং এটাকে সম্ভবত মিরান্ডা রাইটস বলে তারা। বাংলাদেশের ক্ষেত্রে এরকম আমরা কখনো দেখি না। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি পুলিশ ধরার পরে চড়থাপ্পড় দিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হচ্ছে, কোথায় লয়ার, কোথায় কি, কবে তাকে মামলায় তোলা হবে, কতক্ষণ সে পুলিশের কাস্টডিতে আছে, এরকম হরিল্লুট অবস্থা কেন এখানে? প্রথম হচ্ছে যে 1857 সালে যখন সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়ে গিয়েছিল, তখন সেই সাম্রাজ্যকে কুক্ষিগত করার জন্য যত ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা দেখবেন, দণ্ডবিধিতে কিন্তু ওখানে কোনো ডিসপিউট রেজুলেশনের চাইতে শাস্তির কথা বলা, এটাতে এত শাস্তি, এটাতে এত শাস্তি, এটাতে এত শাস্তি, তুমি হাঁটলে এত, বসলে এত, চললে এত, হ্যাঁ, এরকম সব দণ্ডবিধিতে শুধু শাস্তি আর শাস্তি আর শাস্তি। কিন্তু মজার বিষয় হচ্ছে ওখানে আরেকটা বিষয় আমাদের এখানে যারা আইনবদ্ধ আছেন ওরা এড়িয়ে গিয়েছেন, সেটা হলো যে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়ার জন্য, সূর্য সেনকে ফাঁসি দেওয়ার জন্য এবং লক্ষ লক্ষ এরকম বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়ার জন্য যে আইনটা করেছিল, যে একজন নিরপরাধ নিষ্পাপ শুধু দেশপ্রেমিক হওয়ার কারণে তাকে তুলে নিয়ে ফাঁসি দেওয়া যাবে, যে কোনোভাবে তাকে ফাঁসানো যাবে, যেটাকে আমরা 54 বলি। ওকে। তো এই জায়গাটাতে কিন্তু তারা ক্ষান্ত ছিলেন না, এবং কেউ যাতে ধরতে না পারে বা বলতে না পারে পুলিশকে যে ডেল-এইচ খানকে তুমি কেন ধরে নিয়ে যাচ্ছ, তখন পুলিশ কিন্তু বলে আপনার যা বলার কোর্টে বলবেন। ওকে। অর্থাৎ এই যে জবানবন্দির যে বিষয়টা কোর্টের এখতিয়ারে করা হয়েছে, নির্যাতনের নীল নকশার একটা অন্যতম বিষয় হচ্ছে 54, যেটা এখন পর্যন্ত বলবৎ আছে। অর্থাৎ শুধুমাত্র দেশের জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য যে আইনগুলো করা হয়েছে, এবং কোনো সরকারই কিন্তু এই প্রক্রিয়ার বাইরে থাকেন না। আপনি তো ব্রিটিশ ল নিয়েও কাজ করেছেন, পড়াশোনা করেছেন। ব্রিটিশ ল ব্রিটিশ পিপলের জন্য কি এই 54 ধারা এভাবেই অ্যাপ্লাই করে? এটার কোনো অস্তিত্বই নাই। ওকে। এটা কি শুধু কলোনির গুলোর জন্য? তার শুধু কলোনির জন্য এটা করা হয়েছিল। ওখানে কমন ল বেস, ওখানে লিখিত কোনো আইনই নাই। আচ্ছা। ওখানে কমন ল। ওখানে আমরাও যদি এখানে, এমন না যে লিখিত আইন পৃথিবীর অন্য কোনো দেশে নাই, আছে। উইদাউট প্রসিকিউশন ডিপার্টমেন্ট একটা মামলা কি পরিচালিত হতে পারে? বাংলাদেশে কোনো প্রসিকিউশন ডিপার্টমেন্ট আছে? ও, মানে তার মানে হচ্ছে যে পুলিশ এবং আদালত, এটার মাঝখানে আবার একটা প্রসিকিউশন ডিপার্টমেন্টও থাকে, থাকতে হবে। আচ্ছা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। একটা মামলা আমলযোগ্য বা আমলযোগ্য কিনা, ডেল-এইচ খান সত্যিকার অর্থে দোষী কিনা, তার বিরুদ্ধে এই অভিযোগ আনয়ন করা যাবে কি না, এটা প্রসিকিউশন ডিপার্টমেন্ট ঠিক করবে না। কই, এটা পুলিশের ওসি না, এটা পুলিশের সিপাই ঠিক করবে না। বাট আমাদের দেশে তো আমরা দেখি যে স্যার এফআইআরটা দেন। নো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরি, উইদাউট প্রসিকিউশন ডিপার্টমেন্ট কোনো মামলা হতে পারে না। এই যে লক্ষ লক্ষ যে গায়েবী মামলা হয়েছে, তার পেছনে না, তার পেছনে একটাই কারণ, আমাদের কোনো প্রসিকিউশন ডিপার্টমেন্ট নাই। এটা মানে কেন হচ্ছে না? এটা কি ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে? ভারতবর্ষের অনেক জায়গাতে নাই, অনেক জায়গায় মাঝখানে কোর্টের এখতিয়ার করা হয়েছে, যে কোর্টের যে আমরা জিআরও বলি, হ্যাঁ, তারা এটাকে, তারাও পুলিশ প্রসিকিউশন ডিপার্টমেন্টে ওখানে ম্যাজিস্ট্রেট গিয়ে সাইন করে, উনি প্রসিকিউশনের দায়িত্ব পালন করে। এটা একটা হযবর ল। বাট আপনার সাজেশন কি? মানে বাংলাদেশ তো হচ্ছে ধরেন মানুষের দেশ, এবং একই সাথে আমরা বলি দেশে তো আইন নেই। আপনি একটা চায়ের দোকানে গিয়ে বসেন, দেখবেন যে ফার্স্ট কথাই বলবো যে ভাই দেশে তো আইন নেই। সো এই যে প্রসিকিউশন ডিপার্টমেন্টের অস্তিত্ব থাকাটাতে এত জরুরি, কারণ আমাদের তো মানুষ বেশি, 18 কোটি মানুষ, তার মানে এখানে অপরাধও বেশি হয় প্রক্রান্তে। সেই জায়গায় যদি প্রসিকিউশন না থাকে, তাহলে তো আসলে ওই যে গায়েবী মামলার যে ব্যাপারটা আছে, এটা থেকে বের হওয়া সম্ভব না। মানে তাহলে রাষ্ট্র এটা অ্যাডপ্ট কেন করছে না, অথবা কিভাবে করতে পারে? এই ডিপার্টমেন্টে থাকবেন, তাদের দক্ষতা, তাদের যোগ্যতা অবশ্যই প্রাসঙ্গিক হবে, এবং সেই প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আসলে প্রসিকিউশন ডিপার্টমেন্টটা হয়।
মাঝখানে এটা খুবই জরুরি। হুম কারণ এখানে এখন প্রযুক্তির যুগে উইটনেস ম্যাটারটা খুব জরুরি। যেমন উইটনেস স্টেটার ইজ ম্যান্ডেটরি অর এ পার্ট অফ প্লেডিং বলি বা কোনো অভিযোগ বলি। হুম আমার অভিযোগের সাথে যদি আমার সেই উইটনেস স্টেটমেন্টটা না থাকে, আমার যদি ইভিডেন্সিয়াল সেই কোনো না থাকে, হুম এভিডেন্সই না থাকে, তাহলে আমি কিভাবে বলি যে ওই অভিযোগটা আমলযোগ্য? এ তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তাহলে একজন সাধারণ মানুষ হিসেবে আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে কথার কথা যে কোনো একটা কারণে পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এখন আমি অপরাধ করেছি কি করি না সেটা তো পরে মানে আদালত সেটা নির্ধারণ করবে, প্রমাণ করবে। কিন্তু আমি আসলে মানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের সাপোর্ট কখন থেকে পাওয়া শুরু করব? মানে আমিও কি একজন লয়ার প্রাপ্য? বাংলাদেশে আপনি আইনের সাপোর্ট পাবেন এটা কোথাও নাই। ওকে। আইনের যে সাপোর্ট, কারণ আপনি একটা নিরপরাধ মানুষ, আপনাকে যদি গ্রেপ্তারই করতে পারে তাহলে আপনি আইনের সাপোর্ট পেলেন কোথায়? হুম বিষয়টা খুব ক্লিয়ারলি ভিশনারি দেখেন, অবজেক্টিভটা দেখেন। আপনি একটা নিরপরাধ মানুষ, আপনাকে গ্রেপ্তার করে আপনাকে জেলখানায় পাঠানো হলো, হুম এরপরে আপনি আইনের কি সাপোর্ট চান? আপনি তো এখানেই পরাজিত। আইনের সাপোর্ট, আইনের যে মেইন ন্যায় বিচারের যে ভিত্তি, এখানেই পরাজিত। ওকে। তাকে যাতে কোনোভাবে ধরতে না পারে, গ্রেপ্তার করতে না পারে, তাকে যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে, সেটা তো সবার আগে দেখা দরকার। আইনের তো প্রথম কাজটা তো এটা। দারুণ ব্যারিস্টার রবিন, আমরা আবারও ফিরবো আপনার কাছে একটা ছোট্ট বিরতির পর। শুধু দর্শক মন্ডলী আমাদের সাথেই থাকুন। বিরতির পর আমরা শুরুতেই ব্যারিস্টার রবিনের কাছ থেকে জানার চেষ্টা করব যে গ্রেপ্তারকৃত একজন মানুষ কখন একজন আইনজ্ঞ অথবা একজন আইনজীবীর সহায়তা প্রত্যাশা করতে শুরু করতে পারেন। দেখা হবে ছোট্ট একটা বিরতির পর।